নমস্কার, শুনছেন সাহিত্যিক বুদ্ধদেব গুহর চারুমতি। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্প শেষে একটা লাইক দিয়ে যাবেন। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। আজকে থেকেই যাও না, কাল তো রবিবার। চারুমতি বলল রানীবাসার চণ্ডী মন্দিরের চাতাল থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে। আমাদের আবার শনিবার রবিবার, একটা দিনের জন্য, মানে সারা দিনের জন্য যে বেরিয়েছি তাতেই কত কিছু ম্যানেজ করে আসতে হয়েছে। এসপি, বাড়ির বেয়ারা বাটুকে এবং ডিএমকেও বলে আসতে হয়েছে, যদিও আমি আমার নিজের এলাকার মধ্যেই আছি। আমার এলাকা তো বড় ছোট নয়। তাই আমিও তো তোমার প্রজাই, তোমারই রাজত্বে বাস করি। তা তো বটেই। রানীও যদি প্রজা হতো আমার, তবে তো আনন্দে আত্মহত্যাই করতাম। রানী আর হওয়া হলো কই, রাজকুমারী হয়েই তো আছি, আজীবনই হয়তো থাকবো। আজীবন কেন? তোমার কী বা বয়স? এরই মধ্যে ধনুক ভাঙা পণ করেছ যে বিয়ে করবে না। জীবন শুরুই হলো মোটে, আর এরই মধ্যে আজীবনের প্রসঙ্গ কেন? সে কথা বলিনি, কিন্তু কোনো রাজার সঙ্গে যদি আমার বিয়ে না হয় তবে তো আর রানী হওয়া হবে না, রাজকুমারী হয়ে থাকবো আজীবন, বিবাহিতা হলেও। তোমার বিয়েটা অন্য 10 জন মেয়ের মতো হলে কি আদৌ ভালো হবে? চারুমতি সিং দেও যে অন্য কারোর মতোই নয়। চারুমতি যে একটি মাত্রই আছে সৃষ্টিতে, ঈশ্বরের কাস্টম বিল্ড করে বানানো। চারুমতি হেসে বলল, আমি কি ইংল্যান্ডের জেমস পার্ডির বা ডব্লিউ গ্রিনার কোম্পানির ওভার আন্ডার বন্দুক, যে আমাকে কারো 2 হাতের দৈর্ঘ্য অথবা ডান কোনোই কি ডান হাতের তর্জনীর মাপ নিয়ে তবেই বানানো হয়েছে? হয়তো তাই হয়েছে, তবে যে ভাগ্যবানের বরাদ্দ এবং মাপ মতো তোমাকে ঈশ্বর বানিয়েছেন, সে মহাজনটি কে এবং কোথায় গেলে তার দেখা পাবো, তাই ভাবি মাঝে মাঝে। চারুমতি হেসে বলল, সে যদি আদৌ থেকে থাকে তো সে আছে আমার অন্তরই, তাকে অন্যে দেখবে কি করে? তোমার মতো রাজকন্যার জন্য তো স্বয়ম্বর সভাই বসানো উচিত। রাজরাজেশ্বর সব পাত্ররা পুরনো দিনের মতো ঘোড়ায় চেপে এসে তোমার প্রাসাদের সামনে চিত্র বিচিত্র চাঁদোয়ার নিচে সভাতে আসন নেবে, আর তুমি মালা হাতে করে তোমার পছন্দসই যাকে মালা দেবে, সেই রাজা বা রাজকুমারী তোমাকে ঘোড়াতে তুলে নিয়ে সদর্পে টগবগিয়ে থরে থরে ধুলো উড়িয়ে চলে যাবে। তারপরই চিকুর বলল, যাই বলো আর তাই বলো, আমাদের জীবন বড় ম্যাড়মেড়ে হয়ে গেছে। সেই সব দিন কি ভালোই না ছিল বলো তো? ব্যক্তিমাত্ররই ভূমিকা ছিল সমাজে, ব্যক্তিগত শৌর্য বীর্যর ভালোত্বর ভূমিকা ছিল। এই আগ্রাসী সমষ্টির জীবন সব ক্ষেত্রে সব কিছুকেই তখন এমন করে গ্রাস করেনি। তা ঠিক। একটু চুপ করে থেকে চারুমতি বলল, তোমার এই রাজা রানীর কথাতে মনে পড়ে গেল, নবীনবাবু দেশে ফেরার পরে আমার কাছে লোক পাঠিয়েছিলেন সন্দেশ দিয়ে যে আসন্ন বিধানসভা নির্বাচনে আমি ওর দলের প্রার্থী হিসেবে দাঁড়াতে রাজি থাকলে উনি সাগ্রহে আমাকে টিকিট দেবেন, এবং আমি যে এই কনস্টিটিউয়েন্সি থেকে অবশ্যই জিতব তাতে নাকি তার কোনো সন্দেহই নেই। জিতলে উনি আমাকে মন্ত্রিসভার বিশেষ পরামর্শদাতা হিসেবে মন্ত্রীরই সমমর্যাদার পদে বহাল করবেন, মানে যদি মন্ত্রীপদ গ্রহণ করতে রাজি না থাকি। নবীনবাবু মানে বিজু পট্টনায়কের ছেলে নবীনবাবু? ও, তা তুমি রাজি হলে না কেন? চিকুর জিজ্ঞেস করল। শেষ বেলার ফাগুন হাওয়াতে বুক থেকে খসে যাওয়া মসৃণ কিন্তু খসখসে গরদের শাড়ির আঁচল সামলাতে সামলাতে চারুমতি বলল, ভালোই বলেছ। কি বলে ফেরালে নবীন পট্টনায়ককে শুনি? পাণিপ্রার্থী অগণ্য কৃতবিদ্য পুরুষদের কাকে কাকে কি বলে ফিরিয়েছ তোমার 15 বছর বয়স থেকে, তা আমি জানতে চাই না, কিন্তু বিজুবাবুর ছেলে নবীন পট্টনায়ককে কি বলে ফেরালে সেটা বলো। যদিও তোমার প্রাণী প্রার্থনা তিনি করেননি, জিতলে তোমাকে মন্ত্রী করতেই চেয়েছিলেন। চারুমতি হাসল। এমনিতেই চারুমতির মতো সহজ সুন্দরী অথচ গুণী মেয়ে কমই দেখা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষা পাশ করে তারপর সেই সার্ভিসে যোগ না দেওয়ার দৃষ্টান্ত এই দেশে সম্ভবত বেশি নেই। মুসৌরিতে ট্রেনিংয়ে যাবার আগেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে না, গ্রামে এককালীন করদরাজ্য তার এলাকাতে
রানীবাসাতেই সে ফিরে যাবে এবং সেখানের সব মানুষদের জন্য যেটুকু করা যায় তাই করবে। এই মানুষেরাই তো একদিন তাদের পরিবারকে রাজপরিবার বলে মান্যগণ্য করত। অবশ্য ন্যায্য কারণেই চারুমতির বাবা বীরেন্দ্র প্রতাপ সিংদেও কখনো তার প্রজাদের ওপর রাজাগিরি ফলাননি নাকি। এ কথা চিকুর এ অঞ্চলের বহু মানুষের কাছেই শুনেছে। যে সম্মান তিনি প্রজাদের দিয়েছেন সেই সম্মানই তারা চিরদিন ফিরিয়ে দিয়েছে তাঁকে। চারুমতি বলেছিল যে জীবিকার জন্য কোনো বিশেষ কিছুইও করবে না, যতটুকু করার তা জীবনের জন্যই করবে। জীবিকার জন্য কিছু করার প্রয়োজন তার এমনিতেই ছিল না। আমি নারী, আমি পারি, এই কথা প্রমাণ করার জন্যই সম্ভবত পরীক্ষাতে বসেছিল চিকুরের সঙ্গে। ওরা দুজনেই দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্র ছিল। চারুমতি অর্থনীতির এবং চিকুর রাষ্ট্রনীতির। ওরা বলতো ইকো এবং পল সায়েন্স। চিরদিনই চারুমতির বক্তব্য ছিল একজন মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকতে খুব বেশি প্রয়োজন হয় না। যেসব বাহুল্যকে দিনের পর দিন আমরা এই তথাকথিত শিক্ষিত মানুষেরা প্রয়োজনীয় করে তুলেছি এবং সেই সব প্রয়োজন মেটাবার জন্য গ্রীষ্ম মধ্যাহ্নের কুকুরের মতো জিভ বার করে হা হা করে জীবনমৃত হয়ে জীবিকার্জনের প্রাণান্তকর চেষ্টাতে ব্যাপৃত আছি, সেসবের অধিকাংশতেই কিন্তু আদৌ আমাদের প্রয়োজন ছিল না। অথচ এই অবশ্য প্রয়োজনীয় তালিকা দিনে দিনে দীর্ঘতর হচ্ছে। এই দৈর্ঘ্যের কোনো সীমা নেই। চারুমতি, চারুমতি, সত্যি চিকুর এবং চিকুরের বন্ধুরা মানে জেএনইউর সকলেই আলোচনা করেছিল এই নিয়ে। চারুমতি সিংদেবের মতো আর কাউকেই দেখেনি ওরা। অসময়ের বর্ষণ সিক্ত সেই বিকেলে একটা লাল পাড় গরদের শাড়ি পরেছিল চারুমতি, গায়ে পাতলা লেস বসানো গরদের ব্লাউজ, সোনার একটা হালকা বিছে হার তার গলাতে। তেমন মূল্যবান নয়, তবে ডিজাইনটি অসাধারণ, সেজন্যই অমূল্য। বাঁ হাতে একটা সোনার রুলি, ডান হাতে হাতঘড়ি, কানে সোনার দুটি মটর দানা। কোনোই বাহুল্য নেই, না চারুমতির চরিত্রে, না পোশাকে, না আবেগে, কখনোই ছিল না। সব রাজপরিবারের ঐতিহ্যই যে খারাপ নয়, ভোগবাদী নয়, অশিক্ষার নয়, অপচয়ের নয়, তা চারুমতিকে দেখলে তখনও বোঝা যেত। এখনও তার স্বক্ষেত্রে বোঝা যায়। তার অসাধারণত্ব তাকে কোনোদিনই জাহির করতে হয়নি, প্রমাণ করতে হয়নি। তার সহজ স্বভাবই ছিল তার অসাধারণত্বের চাপরাশ। বললে না তুমি নবীন পট্টনায়কের দূতকে তুমি কি বললে? চিকুর জিজ্ঞেস করল পুরনো কথার খেই ধরে। কি আর বলবো, বললাম যে আমি তো নিজেই রাজকুমারী, আমি কোন দুঃখে মন্ত্রী হতে যাব? পৃথিবীর সব মন্ত্রীরাই তো চিরদিনই বিভিন্ন রাজপরিবারের আজ্ঞাবহই ছিলেন। চিকুর হাসল, বলল গ্রেট। তারপর বলল, আচ্ছা শুনেছি নবীনবাবু নাকি ছেলেবেলা থেকেই বিদেশে, উনি নাকি ওড়িয়া বলতেই পারেন না, যদিও ইংরেজি ছাড়াও অনেক বিদেশি ভাষা জানেন নাকি? তাই তো শুনেছি আমিও। শোনা কথা, সত্যি নাও হতে পারে, মানে ওড়িয়া না জানার কথাটা। তোমাদের রাজ্যের মানুষ এমন একজন নেতাকে মেনে নিল যার মাতৃভাষা ওড়িয়া, অথচ যিনি ওড়িয়া বলতে লিখতেই পারেন না। তবুও না হয় মানলাম যে এই গণতান্ত্রিক দেশের অধিকাংশ মানুষই এখন মূঢ় অশিক্ষিত, ইট ইজ এ ডেমোক্রেসি অব ইলিটারেটস। কিন্তু তোমরাও যারা শিক্ষিত তারাও সবাই মেনে নিলে। রাজ্যের আমলাদের মধ্যে থেকে, বুদ্ধিজীবীদের মধ্যে থেকেও তো কোনো প্রতিবাদ এলো না। চিকুর বলল, তা ঠিক, তবে প্রকৃত বুদ্ধিজীবী কি সত্যি সত্যি শুধু এ রাজ্যেই নয়, এদেশেই আছেন খুব বেশি? দুর্বুদ্ধিজীবীদেরই তো ঠিক ঠিক করতে দেখি চারপাশে ঘায়ের ওপরে পড়া মাছেরই মতো। তা হয়তো ঠিক। তাছাড়া নবীন পট্টনায়ক তো একা নন। বাংলা, পাঞ্জাব ও সিন্ধের মানুষজনের কথা একবারও না ভেবে যারা দেশটাকে টুকরো করে দিলেন তড়িঘড়ি গদিতে বসার জন্য, তাঁরাও থরি ভারতীয় ছিলেন। কাদের কথা বলছো? চিকুর জিজ্ঞেস করল। কেন, নেহেরু সাহেব আর জিন্না সাহেব। বাবার কাছে শুনেছি জিন্না সাহেব কোনো ভারতীয় ভাষাই জানতেন না। নেহেরু সাহেব উর্দু ভিত্তিক হিন্দি এবং হয়তো হিন্দিটা রপ্ত করেছিলেন, জানি না, কিন্তু মনে প্রাণে তাঁরা তো সাহেবই ছিলেন। ইংল্যান্ডের হ্যারো বা ইটন পাবলিক স্কুলের ছাত্র,
তারপর লন্ডনের ব্যারিস্টার, তারা আসল ভারতবর্ষকে থোড়াই জানতেন। শুধুই ভালো ইংরেজি লিখতে বা বলতে পারলেই এই দেশের নেতা হিসেবে আজও যে কেউ সর্বজন গ্রাহ্য হন। সেই বাইরের মোড়ক খুলে আমাদের মধ্যে কেউই তাদের ভিতরের আসল মানুষটাকে দেখতে পাই না, হয়তো দেখতে চাইও না। কথাটা নেহাত মন্দ বলনি। গান্ধীজিও তো ব্যারিস্টারই ছিলেন। জানি না, সম্ভবত ব্রিফলেস ব্যারিস্টার। সফল পেশাদারদের মধ্যে যারা দেশ সেবা করতে এসেছিলেন, আমি বাংলার কথাই বলছি, ওড়িশার কথা তুমি আমার চেয়ে ভালো জানবে। তাদের মধ্যে সি.আর. দাস, শরৎ বোস, বিধান রায়, এদের নাম করা যায়। পশ্চিমবাংলার জ্যোতি বসুও তো ব্যারিস্টার। অবভিয়াসলি ব্রিফলেস ব্যারিস্টারই হতেন হয়তো, যদি সামলাগায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতেন। অমন গোমরা মুখ নিয়ে আর যাই হোক, ব্যবহারজীবী হওয়া যায় না। তবে ব্যারিস্টারদের মধ্যে অশোক সেন, সিদ্ধার্থ রায় বা সোমনাথ চ্যাটার্জি অবশ্যই কৃতী। তবে তাদের আদৌ রাজনীতিতে যাওয়া উচিত ছিল কিনা তা তাঁদেরই বিবেচ্য ছিল। আমার কি মনে হয় জানো, চারুমতি বলল। কি? এই বাক্যবাগীশ ব্যারিস্টার আর কেতাবি অর্থনীতিবিদেরাই দেশটাকে ডোবালেন। নিজের দেশের মূল প্রকৃতি বা স্বদেশবাসীর ভালো মন্দ সম্বন্ধে যাদের কোনো প্রকৃত জ্ঞানই নেই, তাঁদের কেতাবি রাষ্ট্রনীতি অর্থনীতিতে দেশের সার্বিক ক্ষেত্রে যে প্রকার ঢ্যাঁড়স ফলবার কথা তাই ফলেছে গত 50 বছরে। সব কাগুজে বাঘ, কেতাবি পণ্ডিত। এদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে না পারলে এই দেশের ভালো করা কারোর পক্ষেই সম্ভব নয়। দেশ যেভাবে চলছে তাতে সেনাবাহিনী যে কোনো সময় ক্ষমতা হাতে নিতে পারে, নেওয়া হয়তো উচিত। চিকুর বলল। চারুমতি বলল, এতই যদি ভাবো দেশ নিয়ে, তবে রাজনীতিকদের ক্রীড়নক হবার জন্য আমলা হতে গেলে কেন? নিজে রাজনীতিতে গেলে না কেন? শুধু সমালোচনা করলেই তো হবে না, নিজেদেরও এগিয়ে যেতে হবে। রাজনীতি তো এখন একটা পেশাই, একটা জঘন্য পেশা। দেশপ্রেমের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, তা ঠিক। শুধু পেশাই নয়, সবচেয়ে অর্থকরী, সবচেয়ে ক্ষমতাদাত্রী পেশা। কিন্তু সেই পেশা এখন একদল ধান্দাবাজ, সুবিধাবাদী, মিথ্যাচারী এবং অর্থান্ধ ভণ্ডদের কক্ষিগত হয়ে গেছে। অর্থনীতির শাস্ত্রে গ্রেসাম সাহেবের যে ম্যাক্সিম আমরা পড়েছিলাম ছাত্রাবস্থাতে, ব্যাড মানি ড্রাইভস অ্যাওয়ে গুড মানি, সেই ম্যাক্সিমই এখন শুধু রাজনীতিতে নয়, হয়তো আমাদের দেশের সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ভালোদের খারাপরা সর্বত্রই ছুঁড়ে ফেলে দিচ্ছে ক্রমাগত। নির্গুণ গোষ্ঠী, সমষ্টি, গুণী ব্যক্তিকে বিতাড়িত করছে অবিরত। এখনকার সংস্কৃতি হয়ে গেছে দলবাজির সংস্কৃতি। এখন রাজনীতির সঙ্গে দেশ বা জাতির কোনো সাযুজ্য নেই। দলের ভালো হলেই হলো। তাহলে উপায়? মানুষ যখন সত্যি নিরুপায় হয়, শুধু তখনই উপায়ের খোঁজে হন্যে হয়ে বেরোয়। গণতন্ত্রের প্রকৃত মালিক একজন ভোটদাতাই। ইয়েস, নগণ্য ভোটদাতা। সে এবং তারা সকলে যখন এই উপায় খোঁজার তীব্র তাগিদ বোধ করবে, তখনই উপায় আপনা এসে কুল দেখাবে। তারপর একটু চুপ করে থেকে বলল, আমরা মনে করি যে সরকার একটি ইম্পার্সোনাল, ইনঅ্যানিমেট অবজেক্ট, কিন্তু আসলে তো তা নয়। সরকার যে আমাদেরই বিদ্যা, বুদ্ধি, চাওয়া পাওয়া, বিবেচনা, বিবেকের প্রতিচ্ছবি। এই সহজ কথাটা দেশের আম জনতা যেদিন বুঝতে শিখবে, শুধু সেদিনই গণতন্ত্র প্রাণিত হবে। কিন্তু এর জন্য আম জনতাকে তো শিক্ষিত হতে হবে, না হলে তো ভর্কি আর বুজরুকি দিয়েই ভোট নিয়ে যাবে খল মিথ্যাচারী রাজনীতিকেরা যুগের পর যুগ। চারুমতি বলল। হবে হবে হবে। আসল ব্যাপারটা কি জানো চারুমতি? অশিক্ষিত, মুখ, গরিব, কোটি কোটি মানুষের কথা ছেড়েই দাও। এদেশে আমরা যারা শিক্ষিত, তারাও কি সত্যি শিক্ষিত? শিক্ষার নানান রকম আছে। তার মানে কি বলতে চাইছো তুমি? ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তার ঠিক আগে লর্ড ওয়াহল সাহেব ইংল্যান্ডের রাজাকে একটি রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টে তিনি লিখেছিলেন যে, উই হ্যাভ ডান দ্য ওয়ার্স্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশন বিকজ উই হ্যাভ গিভেন দেম এডুকেশন অফ লেটার্স অ্যান্ড নট অফ ক্যারেক্টার। যে শিক্ষা মানুষকে শুধুমাত্র স্বাক্ষরই করে, তার চরিত্র গঠন করে না, তাকে শিক্ষা বলে না। আমার জারতুতো ভাই জ্যোতিষ দাদার মুখে শুনেছি যে তাদের র্যাভেন্স কলেজের প্রফেসর পানিগ্রাহী নাকি ওদের বলতেন, দ্য পারপাস অফ এ ইউনিভার্সিটি ইজ টু ব্রিং দ্য হর্স
নিয়ার দ্য ওয়াটার অ্যান্ড টু মেক দ্য থার্স্ট। জিজ্ঞাসার উন্মেষ ঘটানোই বিশ্ববিদ্যালয়ের আসল কাজ। কিন্তু আমরা সব বিদ্যা দিগ্গজরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেয়েই পড়াশোনা চরম করে ফেলেছি বলে ভাবি, জীবিকাতে ঢুকে পড়ি। পড়শিদের যত রকমের ঈর্ষাকাতর করতে পারি তার সব কিছুই, যেমন ভালো ফ্ল্যাট, ভালো গাড়ি, টিভি, ফ্রিজ, মিউজিক সিস্টেম, ভিসিআর, এয়ার কন্ডিশনার, মেয়েধীন, বুদ্ধিহীন, পেট কাট্টি, বগল কাট্টি, জামা পরা ফর্সা বইয়ের সাধনাতে বুঁদ হয়ে যাই। পড়াশোনা কেন যে করতে গেছিলাম আদৌ সে কথা আর মনেই থাকে না। টাকা রোজগারের ক্ষমতাই এখন পড়াশোনার মূল উদ্দেশ্য। যার যত টাকা সে তত বিদ্বান, তত ক্ষমতাবান। লর্ড ওয়াভেল যখন ও কথা লিখেছিলেন সেই সময় থেকে তো 55 বছর কেটে গেছে। এখনকার কথা বলো, আমরা এই স্বাধীন দেশের মানুষরা শিক্ষা, স্বাস্থ্য, চরিত্র ইত্যাদি বিষয় কতটুকু কি করতে পারলাম তা কি ভেবে দেখেছি? বিদেশি মদ আর বিলিতি কাপড় পুড়িয়ে, খদ্দর পরে, গান্ধী টুপি পরে, রেললাইন উপড়ে, গুলি খেয়ে, জেল খেটে দেশ ছাড়া করলাম যে ইংরেজদের স্বীয় চেষ্টাতে, আজ আমরা তাদেরই অন্ধ অনুকরণ করছি সব ব্যাপারেই। শুধু ব্রিটেনের জিনিসই নয়, যা কিছু ফরেন তার প্রতি আমাদের আকর্ষণ দুর্বার। বিলিতি মদের ফোয়ারা ছুটছে এখন, ইংরেজি তুবড়ি ছুটছে। যাদের তাড়িয়েছিলাম তাদেরই আবার মালা পরিয়ে ফিরিয়ে আনছি। সত্যি এদেশ বড়ই বিচিত্র দেশ, চারুমতি বলল। কথাটা ঠিকই, চিকর বলল। যে সংস্কৃত ভাষার সঙ্গে আমাদের ধর্ম, সামাজিক আচার অনুষ্ঠান, আমাদের সাহিত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল তাকে পুরোপুরি বিসর্জন দিয়েছি। হুসেইন নগ্না সরস্বতী আঁকলে দেশের বুদ্ধিজীবীদের মধ্যে তাকে সমর্থন করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, অথচ স্কুলে সরস্বতী বন্দনা করা হলে বা বন্দে মাতরম গাওয়া হলে নাকি সংখ্যালঘুদের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়। ভাবতে পারো, ভোট পাওয়ার জন্য তোষামদি করতে করতে আমরা নিজেদের কোন পর্যায়ে নামিয়ে এনেছি। ভারতীয় বুদ্ধিজীবীদের বুদ্ধি কঠিন না তরল না বায়বীয় তা তাদের মাথার ঘিলু ঘেঁটে দেখতে ইচ্ছে করে। তুমি কি বিজেপি? না চারুমতি, আমি না বিজেপি, না কংগ্রেসি, না কমিউনিস্ট, না অন্য কিছু। আমি নিপাট ভারতীয়। দেশের ভালোই আমার একমাত্র প্রার্থনা, গদির ভালো নয়। তারপর বলল, আমরা চান ঘরে কমোড বসিয়েছি, টেবিলে বসে খাই, কাঁটা চামচ ব্যবহার করি। স্লিপিং স্যুট, ড্রেসিং গাউন এসব আগে স্বল্প মানুষ ব্যবহার করতেন, এখন সকলেই করি। মাতৃভাষা বাংলা বা ওড়িয়ার পরীক্ষার দিনে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া ছেলে মেয়েদের গায়ে ভয়ে জ্বর আসে। মাতৃভাষাতে লেখা বই পড়ি না। আমাদের বিয়ের সময় অশিক্ষিত পড়ুতে শ্রাদ্ধর মন্ত্র পড়ে দিলে ধরতে পারি না, কারণ আমরা সংস্কৃত জানিই না। নিজের ভাষার সাহিত্য বা গানকে তো মর্যাদা দিই না আমরা। অধুনা ভারতীয়দের মতো এখন পরাবলম্বী, পরসংস্কৃতি মুগ্ধ এমন নির্ভেজাল আত্মসম্মান জ্ঞান মানুষ হয়তো পৃথিবীতে নেই দ্বিতীয় আর। একটু চুপ করে থেকে আবার বলল, উইনস্টন চার্চিল বলেছিলেন, দিজ আর মেন অফ স্ট্র। কাদের? আমাদের। আর কাদের? বলেছিলেন, ওরা ওদের স্বাধীনতা দিলেও তা রাখতে পারবে না। এখন তো দেখা যাচ্ছে সেই ভারত বিদ্বেষী মানুষটি ঠিক। স্বাধীনতাকে সত্যিই রাখতে পারবো আমরা? যে নৈরাজ্যের মধ্যে আমাদের বাস তাকে কি স্বাধীনতা বলা উচিত? মাঝে মাঝেই আমার মনে হয় উইনস্টন চার্চিল তার কবরের গহ্বরে কফিনের মধ্যে উঠে বসে নিভে যাওয়া চুরুটটা ধরিয়ে নিয়ে ভকভক করে ধোঁয়া ছেড়ে মিচকি মিচকি হেসে বলছেন, লুক বয়েজ, I told you that they will themselves get them one day. আসলে জানো, ভাবলে খারাপ লাগে, কথাটা সত্যি। ভারতের ইতিহাসই তো সে কথা বলে। মির্জাফর থেকে বোফোর্স, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের বক্তৃতাতে বলেছিলেন, ইন্ডিয়া ওয়াজ অলওয়েজ ডিফিটেড ফ্রম উইদিন অ্যান্ড নট ফ্রম উইদাউট। এই হার শুধু জমি হারানো, গদি হারানো, ক্ষমতাচ্যুত হওয়া নয়। এই হার আর্থিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সবচেয়ে কথা চারিত্রিক এবং আত্মিকও। যে জাতির চরিত্র নেই, আত্মসম্মান নেই, সে জাত কি জাত? আমাদের এই পরাজয়টা সত্যিই সার্বিক। চারুমতি রানী বসার প্রাসাদের বিরাট তোরণের নিচে পৌঁছে বলল, আমার মনে হচ্ছে চিকু, তুমি আমলা বনে মোটেই ভালো করনি। তোমার মতো মানুষদের দরকার আছে এখন দেশের।
রাজি থাকো তো এখনো বলো, নবীনবাবুর কাছে দুধ পাঠাই, অন্য দলের নেতাদের কাছেও পাঠাতে পারি, যেমন তোমার অভিরুচি। তুমিও যদি আমার সঙ্গে যাও তো যেতে রাজি আছি। তোমার শিক্ষা, তোমার প্রতিভা, তোমার জাদুকরী চার্ম নিয়ে তুমি যদি শুধু এই ছকমানিনী আর বামরার উন্নতিতেই নিজেকে আজীবন সীমাবদ্ধ রাখো, তাহলে তুমি তোমার এককালীন প্রজাদের প্রতি অবশ্যই যে সুবিচার করবে তাতে সন্দেহ নেই কোনোই, কিন্তু পরম অবিচার করবে পুরো ওড়িশার প্রতি, ভারতবর্ষের প্রতি। সোনিয়া গান্ধী, জ্যোতি বসু বা আদবানিরা এদেশের মালিক যতটুকু, আমি, তুমি এবং দেশের সাধারণ মুখ, অভুক্ত, শিক্ষিত বা অশিক্ষিত প্রতিটি মানুষও ঠিক ততখানি মালিক। এই দেশের মালিকানা যদি আমরা নিজেদের হাতে না তুলে নিই, আমাদের নির্বাচিত গভর্নমেন্টকে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের এক ইনঅ্যানিমেট অবজেক্ট বলে মনে করা বন্ধ না করি, তাহলে এই স্বাধীনতা সত্যি শিগগিরই হারাতে হবে আমাদের। চারুমতির খাস আয়া মালতী তরুণের কাছে এগিয়ে এসে নমস্কার করল ওদের দুজনকে নিচু হয়ে, দুটি হাত দুটি পায়ের ওপর রেখে। ভারী বিনত নম্র এই প্রণামের ভঙ্গিটি। চিকুর সবসময় ভাবে পশ্চিমবাংলাতে কিন্তু এরকমটি নেই, মানে এই বিকশিত বিনয়। ওড়িশা এবং আসামের মানুষদের মধ্যে সম্ভবত সহবত এবং বিনয় বাংলার চেয়ে অনেক বেশি আছে, কি শহরে কি গ্রামে। ভারী ভালো লাগে এটা চিকুরের। বাঙালিরা বোধহয় বড়ই সবজান্তা, দুর্বিনীত জাত হয়ে গেছে। বিদ্যাং দদাতি বিনয়ং, এ কথা বাঙালিদের সম্বন্ধে সম্ভবত আর বলা যায় না। ব্যতিক্রম যে নেই তা নয়, কিন্তু খুবই কম। মালতী একটি চাঁপা রঙা শাড়ি পরেছিল, নাকে চুনির নোলক, কানে চুনির দুল, গলাতে চুনির মালা। চারুমতির মুখে যদি তীক্ষ্ণ বুদ্ধি, গভীর শিক্ষা এবং বনেদির সম্ভ্রান্ততার প্রসাধন না থাকত, তবে শুধু সাজ পোশাক দেখে যে কোনো নির্বুদ্ধি মানুষ মালতীকেই রাজকুমারী বলে ভাবতে পারত, হয়তো ভাবত। চারুমতি বলল, মালতী, কি আমাদের একটু চা খাওয়াবি এবারে? পুজো তো দিয়ে এলাম আমি। বুঝতেই পারছি, আরতিও তো শুরু হয়ে গেছে, আরতির ঘণ্টা শুনতে পাচ্ছি যে। চণ্ডী মন্দির থেকে ভেসে আসা আরতির ঘণ্টার শব্দ এই নিস্তব্ধ, কলুষীন, বৃষ্টিস্নাত প্রকৃতিকে দূর দূরান্তরে ছড়িয়ে যাচ্ছে। চিকুন নিজে ব্রাহ্ম হলেও হিন্দু মন্দির আভ্যন্তরের ফুলের সৌরভ, আরতির গন্ধ, ধূপের গন্ধ তার খুব ভালো লাগে। কেমন উদাস হয়ে যায় মনটা। হিন্দুরা তো রয়েই গেছে তার জিনে, তারা আর কপুরুষের ব্রাহ্ম। ভালো, চারুমতি বলল। তারপর বলল, কিন্তু তুই ডিএম সাহেবকে কি শুধু চাই খাওয়াবি নাকি, আর কিছু নয়? আর কিছু দিলে খাবই না, দুপুরে তো ফাঁসির খাওয়া খাওয়াবে। বাহ, মাংসের সিঙ্গারা সে কখন থেকে গড়ে রেখেছি, কিশমিশ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়েছি পুরের মধ্যে, আর পোড়পিঠাও আনিয়েছি রাজা বসার মহান্তির দোকান থেকে। মালতী মুখ নামিয়ে বলল, শুধু খেতেই দিবি পোড়পিঠা, সঙ্গে দিয়ে দেওয়ার জন্য আনাসনি একটু? মালতী বলল, রাজকুমারী, তাও কি আমাকে বলতে হবে? 2 কেজি সঙ্গে দিয়ে দেওয়ার জন্য আনিয়েছি। 2 কেজি? আমি কি রাক্ষস? আঁতকে উঠে চিকুর বলল, না, রাক্ষস নও যে তা আমি জানি। এর থেকে কিছু তোমার গ্রেট অ্যাডমায়ারার এসপি চন্দন মিশ্রকেও দিও। বলেই চকিতে মালতীর মুখে এক ঝলক চেয়েই চারুমতি চিকুরকে বলল, ছেলেটির কথা মনে আছে তো তোমার? কোন ছেলের? মানে কার ছেলের? আহা, তোমাকে চিঠিতে লিখেছিলাম না বিস্তারিত। ওহো, হ্যাঁ হ্যাঁ, মালতীর বয়ফ্রেন্ডের কথা তো মনে আছে, বিলক্ষণ মনে আছে। চন্দনকে বলেও রেখেছি। কিন্তু আমি ভাবছি, জটাধর চাকরি পেয়ে গেলে মালতী তোমাকেই বা কী করে দেখবে, আর আমাকেই বা এমন আদর করে মাংসের সিঙাড়া করে খাওয়াবে কে? আর রাজা বসার পুরুনাগর থেকে মনে করে পোড় পিঠেই বা আনাবে কে? বাহ, তা বলি কি আমি এতই স্বার্থপর যে আমার সুবিধার জন্য মালতীর বিয়ে দেব না? বয়স তো গড়িয়ে যাচ্ছে। মালতী ওই প্রসঙ্গ ওঠার আগেই চলে গেছিল সেখান থেকে। চিকুর বলল, কত বয়স হলো মালতীর? 20। আর তোমার? মেয়েদের বয়স জিজ্ঞেস করাটা যে অসভ্যতা, এটুকুও বুঝি শেখায়নি তোমাকে মুসৌরিতে? সরি। তবু মালতীর চেয়ে কম করে 10 বছর বেশি তো হবেই, চারুমতি বলল। মালতীর বিয়ের জন্য চিন্তাতে দেখছি মরে গেলে, আর তোমার নিজের কথা চিন্তা করবে কে? কেন,
তুমি তো আছো, তুমি তো একাই 100। তারপর বলল, তুমি কি সবই বোঝো? মেয়েদের অনেক বিপদ, সেই সব মেয়েলি বিপদের কথা শুধু মেয়েরাই জানে। আমি আমার নিজস্ব বিপদ সামলাতে পারি, কিন্তু মালতীর বিপদের দায় দায়িত্ব তো সব আমারই। তারপরই বলল, আমার কথাই যদি বলো তো বলবো যে বিয়ে করা ছাড়াও একজন ভারতীয় আধুনিক মেয়ের জীবনে আরও অনেক কিছুই করার আছে। তাছাড়া দিনকালও বদলে গেছে। এখনকার নতুন প্রজন্মের ভারতীয় মেয়েরা বিয়ে করে যখন তাদের খুশি হয়, ইচ্ছে হয়, তাদের মনোমতো কারো দেখা পায়। তাদের বিয়ে দেওয়ার দিন চলে গেছে। এখন কোনো মেয়েই আর অরক্ষণীয়া নয়। এটা মেয়েদের জীবনে যে কত বড় মুক্তি তা তুমি বুঝবে না। তাছাড়া বিয়েটা এখন তাদের জীবনের একমাত্র গন্তব্যও নয়। অধুনা অর্থনৈতিক স্বাধীনতা এদেশের মেয়েদের সব দৃশ্যমান ও অদৃশ্য জেলখানা থেকে মুক্তি দিয়েছে। তা ঠিক। এবার বলো, তোমার বিয়ে করার কি হলো? চারুমতি বলল চিকুরকে, বিয়ে করার মতো সোজা কাজ ভারতীয় পুরুষের কাছে কি আর দ্বিতীয় আছে? ইচ্ছে করলেই করা যায়, কিন্তু মনের মতো মেয়ে পেলাম কোথায়? সেই প্রথম গোঁফের রেখা ওঠার দিন থেকেই তো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। আমার যোগ্য মেয়ে না হলে যাকে তাকে তো আর বিয়ে করতে পারি না আমি। তাই তাই তো। আর যদি সেই খোঁজে সমস্ত জীবনটাই কেটে যায়? যাক না, জীবন তো আবারও পাবো। সেবারে হয়তো কোনো রাজপুত্র হয়ে জন্মাবো, যাতে কোনো রাজকুমারীকেই রানী হিসেবে পাই। বলেই চিকুর মুখ ঘুরিয়ে নিল প্রাসাদের দিকে। চারুমতি গম্ভীর হয়ে গিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, চলো আমার পিছনের বারান্দাতে গিয়ে বসি। মালতী ওখানেই চা দেবে, আগে থেকেই বলা আছে। ভিখারি পণ্ডার নাম ভিখারি হলে কি হয়? আসলে ভিখারি সে কোনো কালেই ছিল না। তার বাবা গোপীবল্লভ পণ্ডা ছিল ছকমানিনী করদ রাজ্যের রাজার দেওয়ান। বর্তমান রাজকুমারীর ঠাকুরদা এবং বাবা দুজনেই তাকে খুবই মান্য করতেন। বৈষয়িক জ্ঞান তো ছিলই, তার সঙ্গে নানা শাস্ত্রে ও সাহিত্যে তার অগাধ ব্যুৎপত্তিও ছিল। বছর 5 হলো তিনি দেহ রেখেছেন। ভিখারিরা 4 ভাই, সে সবচেয়ে ছোট। বড় 3 ভাইয়ের 2জন স্টেটসে থাকেন, একজন সাইকিয়াট্রিস্ট, অন্যজন জিওলজিস্ট। তার পরের দাদা এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার, জার্মানিতে আছেন। ভিখারি শুধু স্বদেশে যে আছে তাই নয়, স্বরাজ্যেই আছে এবং নিজের পরিচয় দেয় চাষি ও কেউটো বলে। ওড়িয়াতে জেলেদের বলে কেউটো। নিজের দেশ, নিজের রাজ্য, নিজের দেশের মানুষ, জন, জল, মাটি ছেড়ে ভিখারির কোথাওই যেতে ইচ্ছে করে না। যায় না যে তা নয়, মনে মনে যায়। শারীরিকভাবে সে অবশ্যই কুপমণ্ডুক, কিন্তু মানসিকতাতে আদৌ নয়। তার পিতৃদত্ত মস্ত লাইব্রেরিতে এমন এমন সব বই আছে যে সেসব বইয়ের মাধ্যমে শিশুকাল থেকে সে সারা পৃথিবীতে তো বেরিয়ে বেড়াই, সারা পৃথিবীর সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতিরও খবর রাখে। অথচ সে কখনোই কোনো স্কুল বা কলেজে যায়নি। কোনো বিশ্ববিদ্যালয়েরই ডিগ্রি তার নেই। তার প্রত্যেক দাদারই কিন্তু দেশ বিদেশের অনেক ডিগ্রি আছে। সে ভারে তারা রীতিমতো নুব্জ। বড় দাদার সঙ্গে তার বয়সের তফাৎ প্রায় 20 বছর, প্রায় পিতৃতুল্যই। মেজ দাদার সঙ্গে তফাৎ 10 বছরের। মধ্যে 2 দিদি ছিলেন, তারা একজন আছেন ব্যাঙ্গালোরে, অন্যজন হায়দ্রাবাদে। আর সবচেয়ে ছোট দাদার সঙ্গে তফাৎ 7 বছরের। সব দাদা দিদি বিয়ে করেছিলেন ভারতীয়ই। বড়দি একজন পাঞ্জাবি ইকোনমিস্টকে বিয়ে করেছেন, ছোড়দির স্বামী ওড়িয়াই, কিন্তু তারা বহু পুরুষ হল দক্ষিণ ভারতের বাসিন্দা। বড়দা মেজদাও ওড়িয়া মেয়ে বিয়ে করেছেন। শুধু ছোড়দাই বাঙালি বিয়ে করেছিলেন, কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে। ছোট বৌদিও স্পেশালিস্ট। তার বাবাও কটকের বাখরাবাদের নামী জেনারেল প্র্যাকটিশনার ছিলেন। ছোট বৌদির এখন কটকে দারুণ পসার। জার্মানিতে ছোট বৌদি যেতে চাননি বলেই ছোড়দার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ছাড়াছাড়ি হলেও দুজনের কেউই আর বিয়ে করেননি, সন্তানও নেই কোনো। রাজা রানা প্রতাপ এবং বীরেন্দ্র প্রতাপ ভিখারির বাবা গোপীবল্লভ পণ্ডাকে অনেকই জমিজমা এবং অন্য সম্পত্তিও দিয়েছিলেন। সেই জমিজমার ভিতর ছকমানিনীর 10 মাইলের মধ্যে ঝিল্লিকা বিলও পড়ে। ছকমানিনী তাদের 2 মহলা বসত বাড়িটি হাসপাতালের জন্য দান করে দিয়েছেন ভিখারি।
দাদা বা দিদিরা কেউই সে সম্পত্তি দাবি করেননি। তাদের পরিবারের শিক্ষাটা যে কেতাবি নয়, প্রকৃত শিক্ষা, সে কথা তারা সকলে মিলে প্রমাণ করেছে। এই কারণে ভিখারি এক ধরনের ন্যায্য শ্লাঘাও বোধ করে। ভিখারি জানে যে জনসংখ্যা আর লোকের আগ্রাসী জীব ছকমানিনীকে গ্রাস করে ফেলবে 15-20 না হলেও 25 বছরের মধ্যে। তখন সেখানেও নিঃশ্বাস নেওয়া যাবে না ধুলো ধোঁয়া ঈর্ষা দেশের জন্য। তাই এই মস্ত বিলের কাছে থাকবে বলে চলে এসেছে। জলের সঙ্গে ওর খুব ভাব। পাখিদের ভাষা, মাছেদের ভাষাও জানে, বোঝে। ঝিল্লিকা বিলের পাশে শিয়ারমারি গ্রামের খামার বাড়িতেই থাকে ও। বিয়ে থা করেনি, একাই থাকে ভিখারি। তার একজন মুখ্য সেবক আছে এবং সঙ্গীও বটে। তার নাম হারিবন্ধু। বয়সে ভিখারির থেকে বছর 10 ছোট। সে সবে সংসার করেছে। ভিখারির খামারেই থাকে সেই প্রাণী দুটি, আর থাকে কামধেনু গাই আর ডুন্ডু কুকুর। পাহারাদার। চোর নেই এ অঞ্চলে, কিন্তু ও পাহারা দেয় চৈতি হাওয়া আর চিতা, মেঘ আর শ্রাবণের অঝোর ধারাকে। মাঝে মাঝেই ভিখারির বাল্যবন্ধু নৃসিংহ নন্দ চলে আসে কটক থেকে। নৃসিংহ অবিবাহিত, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে আছে। এখন ইনকাম ট্যাক্সের ডেপুটি কমিশনার। ছকমানিনীরই ছেলে। পড়াশোনা নিয়েই থাকে। নেশার মধ্যে বিড়ি। কাঁধে একটা কাপড়ের ঝোলা ঝুলিয়ে বিড়ি টানতে টানতে সে বিনা নোটিশে এসে হাজির হয় কটক থেকে বাসে। অধিকাংশ সময় লাস্ট বাসেই আসে। শুক্রবার রাত 10টাতে পৌঁছে আবার ফিরে যায় সোমবার প্রথম বাসে, যদি না ছুটিছাটা থাকে। নৃসিংহকে ভিখারি বলে, কি ব্যাপার রে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে শুনি নাকি অনেকই পয়সা, তা তোর এই হাল কেন? মোটা খদ্দরের প্যান্ট আর কোলবালিশের ওয়ারের মতো ঝলঝলে হাওয়াইয়ান শার্ট পরা নৃসিংহ হেসে বলে, মাছু খাইবি ভাকুর, ঘইতা কইবি ভাইবর, মাছু খাইবি ইলিশি, ঘইতা কইবি পুলিশি। ছেলেবেলা থেকে তো এই শুনে আসছি, বোয়াল মাছ খেতে চাও তো ড্রাইভারকে বিয়ে করো, আর ইলিশ মাছ খেতে চাও তো পুলিশকে। ইনকাম ট্যাক্সের কথা তো কই শুনিনি কখনো। বলতেই ওরা দুজনেই হেসে ওঠে। ভিখারি হেসে বলে, দারোগার প্রতাপ গ্রামে আর ইনকাম ট্যাক্স অফিসারের প্রতাপ শহরে, যার প্রতাপ যেখানে। আসল কথাটা কি জানিস, অন্যের মনে ভয় জাগিয়ে না রাখতে পারলে কেউই যে মান্য করে না। আমাকে কেউ ভয় পায় না, আর মান্য করবে কে? নন্দ বলে, আসলে যার এলেম নেই তার তো এমনই হবার কথা। আমাদের ডিপার্টমেন্টে এমন অনেক মানুষই আছে যাদের সমুদ্রের ঢেউ গুনতে দিলেও 1.5 বছরে ভুবনেশ্বরে কি কলকাতাতে বাড়ি করে ফেলবে। শুধু আমাদের ডিপার্টমেন্টে কেন, হয়তো সব ডিপার্টমেন্টেই আছে। তারপর বলে, আসলে আমি তো ভিখারিরই বন্ধু, রাজা হই কি করে বল? নৃসিংহ হেসে তুলসীদাস আবৃত্তি করে বলে, সকল পদার্থে জগমাহি, কর্মহীন পর পাওয়াত নাহি। ওদের ছকমানিনীর ছোট বাড়িটা বাবা মায়ের মৃত্যুর পরে নৃসিংহ নন্দ দান করে দিয়েছে একটি ওড়িয়া মাধ্যম স্কুল করার জন্য। ওর বাবা স্কুল শিক্ষক ছিলেন। বেঁচে আছেন শুধু ওর একজন পাড়াতুতো দাদু। তিনি নৃসিংহর একমাত্র বন্ধন। তাঁর বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। আত্মীয় বলতে তেমন কেউ নেইও, মানে আত্মার কাছে থাকা কেউ। ছকমানিনীতে নন্দ এসে বাস থেকে নামে বটে, কিন্তু অধিকাংশ সময় ঝিল্লিকা বিলে কাটায় ভিখারির সঙ্গে। মেঘমালা পর্বতমালার পাদদেশে আর ঝিল্লিকা বিলের মধ্যে এক নিবিড় বন আছে। সে বন ধীরে ধীরে উপরে উঠে গেছে। তারপর মস্ত এক বালিয়াড়ি। অমন বালিয়াড়ি শুধু সমুদ্র উপকূলেই দেখা যায়, যেমন দেখা যায় চিল্লিকা হ্রদ আর সমুদ্রের মধ্যবর্তী ছড়পড়িয়াতে। এই বিস্তীর্ণ বালিয়াড়ির মাঝে মাঝে হাঁটু সমান উঁচু ফিকে লাল রঙা ঘিচড়ু ঘাসের বন। সেই বনে আর বালিয়াড়িতে কৃষ্ণসার হরিণ আর খরগোশ আছে অনেক। তারা গোনা গাঁথা আছে ওদের দুজনেরই, এবং হারিবন্ধুরও। ওরাই বেসরকারি গেম ওয়ার্ডেন, বিবেকেরই চাকরি করে, কোনো সরকারের বা জমিদারের নয়। মাস 2 আগে যখন ঝিল্লিকা বিলে কুচিলা ঘরের ফাটা রহমান একবার শিকারের ধান্দাতে এসেছিল, ওরা 3 জনেই ভালো করে করকে দিয়েছিল তাকে। রাইফেল, বন্দুক, পিস্তল ওরা সকলেই চালাতে জানে, কিন্তু তা হাত ঠিক রাখার জন্যই চালায়, শিকার করার জন্য নয়। ফাটা রহমান না হয় অশিক্ষিত, জীবিকা হিসেবে চোরা শিকারি করে,
কিন্তু গোপী বিশ্বলের মতো উচ্চশিক্ষিত মানুষেও যে কি করে চোরা শিকার করে ভেবে পায় না ভিখারি। আইন মেনে শিকার তারাও করেছে একসময়, অনেকেই করেছে, কিন্তু এখন আর শিকার করার কথা ভাবতেও পারে না। ফাটা রহমানকে ভিখারি বলেছিল, এদিকে ওকে যদি আর দেখা যায় তাহলে ফাটা রহমানের মাথাই ফাটাবে ওরা। তার চেয়েও বড় ভয় দেখিয়েছিল নৃসিংহ। বলেছিল মোটর সাইকেল করে নোটিশ সার্ভার এসে ইনকাম ট্যাক্সের নোটিশ ধরিয়ে দেবে হাতে, বাঘে ছুলে 18 ঘা। বাঘ মারা শিকারিও ইনকাম ট্যাক্সের ভয় জুজু হয়ে গেছিল। নানান বন্যপ্রাণীতে ভরা বড় বন আর পাহাড়ে ঘেরা অঞ্চলই ভিখারি এবং নৃসিংহরও বাল্যকাল, কৈশোর, যৌবনের অনেকখানি কেটেছে, অথচ এই ঝিল্লিকা বিলেরই প্রেমে এমন করে পড়ল কেন ভিখারি নিজেও জানে না। নৃসিংহ হেসে বলে, তুই বুদ্ধিমান অন্য অনেকের চেয়ে। কলির শেষে দ্য গ্রেট ডিলিউজে নুহ যেদিন নৌকা ভাসাবেন সেই শেষ দিনের দুর্দৈবের সময়, সেদিনের খুব একটা দেরিও তো নেই, তখন তো সবই জলমগ্ন হয়ে যাবে। তোর দূরদৃষ্টিই আলাদা, তাই আগেভাগেই জল বেছেছিস। ভিখারি হেসে বলে, শেষ দিনের কথা ছেড়েই দে, এখনও তো পৃথিবীর 3 ভাগই জল আর 1 ভাগ মোটে স্থল। জলকে সব মানুষেরই স্থলের চেয়ে বেশি ভালোবাসাই তো উচিত। ভয় ভক্তিও তো করা উচিত, কারণ সুনীল সমুদ্র থেকেই তো পৃথিবীর জন্ম। বাসি তো, ভালোবাসি এবং ভয় ভক্তিও করি। বলেই মুখ তুলে নাক উঁচু করে জলের ঘ্রাণ নেয় নৃসিংহনন্দ, যেন প্রিয়ার শরীরের ঘ্রাণই নিচ্ছে। ভিখারি পণ্ডা খুশি হয়ে তার বন্ধুর মুখের দিকে চেয়ে থাকে, মনে মনে বলে, জলের প্রেমে যে পড়েছে একবার, শুধু সেই জানে এর টান। সে নদী হোক কি সমুদ্র, কি পদা আর বিল, এবং হয়তো নারীও। রাতের বেলা শুকোনোর সময় বাঁশের চাটাইয়ের পালটাকেই চাঁদোয়ার মতো করে ব্যবহার করে ভিখারি। হাড়িবন্ধু রেধে বেড়ে সাইকেল নিয়ে চলে যায় কিরিং কিরিং বেল বাজিয়ে শিয়ার মারিতে। হাড়িবন্ধুর বড় ভূতের ভয়। ঝিল্লিকা বিলের পাশের পদাতে ঝড় বাদলের দিনে তো বটেই, অন্য সময়ও আলেয়া দেখা যায়। হাড়িবন্ধু আলেয়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা জানে না, জানলেও মানত না যে সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। আলেয়া যে অবশ্যই কোনো বিকট দর্শন পেতনির কারসাজি, সে বিষয়ে তার কোনোই সন্দেহ নেই। আলেয়া ছাড়াও অন্য নানা ভয় আছে তার, নানান রকম ভূত পেতনি, তাছাড়া তম্প সাপ, কানখুন্টা সাপ। তবুও হাড়িবন্ধুকে ফিরে যেতেই হয় শিয়ারমারিতে। সেখানে তার ডবকা বউ তার প্রতীক্ষাতে থাকে, হিলহিলে চকচকে ছিপছিপে কোনো যুবতী তম্প সাপিনীরই মতো। বেচারি 5 মাস হলো বিয়ে করেছে মোটে, এখন হেভি ডিউটি ব্যাটারির ডিউটি করছে সে। ছকমানিনীর হাতুড়ে অ্যালোপ্যাথিক ডাক্তার পটা দাস ওকে পরীক্ষা করে বলেছে, ব্লাড প্রেশার বহুত লো হয়ে গেছে, প্রতি রাতে সাপ সাপিনীর মতো জোর না লাগাই স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু যে স্বাস্থ্যর কথা ডাক্তারি বইয়ে লেখা থাকে, তার সঙ্গে নববিবাহিতদের শরীর মনের স্বাস্থ্যর কোনো সাযুজ্য নেই। ফলে সাবধানবাণী অগ্রাহ্য করে হাড়িবন্ধু ডাক্তার পটা দাসের উদ্দেশ্যে নিরুক্ত মারগুলি উচ্চারণ করে তার ডবগা স্ত্রীর প্রতি সমুদয় কর্তব্য করেছে, এবং করে দুজনে যুগপৎ শিহরিত হয়েছে। তার নতুন বউ ফুলমণি কিলবগার মেয়ে। কনসর নদী পেরিয়ে অনেক ক্রোশ পথ মারিয়ে গিয়ে কিলবগা। ছকমানিনীর হাটে এসেছিল ফুলমণি বসন্তের এক রবিবারে 2 বন্ধুর সঙ্গে আদিবাসীদের রূপোর গয়না কিনতে, গত বছরে পদ্মপদা থেকে। ছকমানিনীতেই ওর ভাগ্য দান দিয়ে রেখেছিল। মেঘমালা পাহাড়ের মাথার উপরে ঝুঝুরু গ্রামের খন্দ নারীদের শুকনো কাঁঠাল পাতা দিয়ে তাস খেলার দানেরই মতো। সেই হাটের মিশ্রগন্ধি বাসন্তী হাওয়ায় শীত চেলে দেওয়া ঘুঁটি আর নড়েনি। ফুলমণির 2 বন্ধু তাদের হলুদ শাড়ি পরে বসন্ত বৌরি পাখিরই মতো উড়ে গেছিল আবারও কিলবগাতে ছকমানিনী থেকে। কিন্তু ফুলমণির পায়ে আঠা লেগে গেছিল। সে থেকে গেছিল ছকমানিনীর কাছে শিয়ারমারিতে। কার পরাণটা যে কে নিল আর কে যে কারটা দিল, তা ভালো করে বোঝবার আগেই যা হবার তা হয়ে গেছিল জীবনের মতো। বউকে ছেড়ে এক রাতও থাকতে পারে না হাড়িবন্ধু। বিল থেকে মাছ নিয়ে যায় বউয়ের জন্য, নিত্য নতুন মাছ। তারপর দুজনে মিলে খায় দায় গান গায় চখাচখিরই মতো। বড় আদরও খায় ও খাওয়ায় একে অন্যকে।
নানান রঙের স্বপ্নের ফুল ফুটোতে ফুটোতে হারিবন্ধু আর ফুলমণি রাত ভোর করে। এবারে নৃসিংহনন্দ ওর এক কলকাতাইয়া বাঙালি বন্ধু কলিগকে নিয়ে এসেছে সঙ্গে, চিত্রক বোস, ওদেরই ব্যাচের। ইনভেস্টিগেশনের কাজে এসেছে কটকে। মুশকিল হচ্ছে ও ওড়িয়া একেবারেই বোঝে না। মাঝে মাঝেই তাকে বুঝিয়ে দিচ্ছে নন্দ। ভিখারি ইংরেজি খুব ভালো লেখে যদিও, কিন্তু তেমন বলতে পারে না। চিত্রক এই প্রাকৃতিক অভিজ্ঞাতে একেবারে মন্ত্রপুত হয়ে গেছে। বলেছে প্রতি উইকেন্ডেই আসবে। কেবলই বলছে চমৎকার চমৎকার, অপূর্ব অপূর্ব। কখনো কখনো প্রেম ও কামমোহিত হারিবন্ধু বিনা প্ররোচনাতেই তার স্ত্রী ফুলমণির শরীর মনের বর্ণনা দেয় ভিখারিদের কাছে, স্বগতোক্তির মতো। ওর বলা শেষ হলে ভিখারি দীর্ঘশ্বাস ফেলে ভাবে, এমন প্রেম যদি সারা জীবন ধরে রাখতে পারত ওরা। প্রেম সম্ভবত এই জলের চেয়েও তরল, বিচিত্রমতি, বিচিত্র গতি। এর প্রকৃতি বোঝা দুষ্কর। প্রেম সবসময় ফুলের মতো, ফুল শুকিয়ে গেলে তা যেমন আর ফুল বলে গণ্য হয় না, প্রেমও নয়। বাসি ফুলের স্মৃতির মতো অতীতের সুখের গন্ধ লেগে থাকে সেই প্রেমের আধারে, ফুরিয়ে যাওয়ার রুহু আতরের পুরনো শিশির তলানির গন্ধেরই মতো। যে অনুভূতিকে একসময় প্রেম বলে মেনে নেয় সমস্ত বিবাহিত মানুষই নিজেদেরই অতি চালাকের মতো চোখ ঠেরে, তা প্রেম আদৌ নয়, তা নিছকই অভ্যেস। দৈনন্দিনতাতে মলিন, অতি বিবর্ণ, সুগন্ধহীন এই ট্র্যাজেডি অধিকাংশ দাম্পত্যেরই। এই ট্র্যাজেডির স্বরূপ বোঝে বলেই তো খাঁচার পাখি হয়নি ভিখারি বিয়ে করে, শেকল পড়েনি পায়ে। বিয়ে ব্যাপারটা হয়তো আনন্দ স্বরূপ যতটা, তার চেয়ে অনেকই বেশি প্রয়োজন স্বরূপ, নিরানন্দ স্বরূপ। অন্য অনেকের কথা শুনে বুঝেছে ভিখারি পণ্ডা, নৃসিংহেরও সেই মত। কিন্তু বিবাহিত না হয়েও কি দাম্পত্য ফুলের গভীরে বীজের স্বরূপ বোঝা অত সহজ? হয়তো নয়। তাই নিজেদের ভাবনা দুই বন্ধু নিজেদের কাছেই রাখে, কোনো দম্পতির কাছেই প্রকাশ করে না, এমনকি হারিবন্ধুর কাছেও নয়। নৃসিংহর বন্ধু চিত্রক কিভাবে এ বিষয়ে তা কে জানে। দুপুর থেকে গুমট করেছিল। শেষ বিকেলে খুব জোর ঝড় বৃষ্টি হয়ে গিয়ে আকাশ এখন নির্মেঘ। পশ্চিম আকাশে সন্ধ্যা তারাটি উঠেছে পবিত্রতার সংজ্ঞার মতো। একটু পরেই সন্ধে হয়ে যাবে। এই অসময়ের বৃষ্টিতে ঝিল্লিকা বিলের জলের তলা নানান রকম মাছ, গুগলি, প্ল্যাঙ্কটন, ফাঙ্গি, অ্যালগি সব যেন প্রাণিত হয়েছে। ওর নৌকোর পাটাতনে বসে জলের নিচের সব কিছুই যেন দেখতে পায় ভিখারি। বিলের চারদিক ঘিরে এখন পরিযায়ী পাখিরা আছে, থাকবে ফাল্গুনের মাঝামাঝি অবধি, তারপর আবার উড়ে যাবে হাজার হাজার মাইল তাদের বরফ ঘেরা দেশে, যেখান থেকে তারা প্রতি বছর আসে। স্মৃতিশক্তির পৌরাণিক গ্রিক দেবতার নেমেসিসের আশীর্বাদ ধন্য হয়ে পথ চিনে পেরিয়ে আসে ওরা হাজার হাজার মাইল পথ, কখনো বিপথগামী হয় না। ঈশ্বরের কি লীলা! সন্ধে হবার ঠিক আগে আগে সব পাখিরাই খুব বাংময় হয়ে ওঠে। ডাঙার পাখি কি জলের পাখি, তারপর সারা রাত কথা নেই, কচ্চিৎ শব্দ ছাড়া। রাতের পাখিদের কথা অবশ্য আলাদা। যেদিকে চোখাচোখিরা আছে সেদিকটা যেন সোনালি হয়ে গেছে, আর এই বৃষ্টি স্নাত শেষ বিকেলের চাঁপা ফুলের মতো আলো সেই সোনালিকে পাকা সোনার রং ধার দিয়েছে। যেদিকে ফ্লেমিঙ্গোরা আছে তাদের লম্বা লম্বা পা আর লম্বা লম্বা গলা নিয়ে, সেদিকের জলে হালকা কমলা রঙা আভা পড়েছে। পাখি কি একরকম? নানা জাতের পাখির চেহারা আলাদা, ভাষা আলাদা, গায়ের গন্ধ আলাদা, ওড়ার ছন্দ আলাদা আলাদা। যতই দেখে ততই অবাক হয় ওরা। পিনটেইল, ম্যালার্ড, পোচার্ড, গার্গনি, হুইসেলিং টিল, শীষ দিয়ে ঘুরে ঘুরে নামে তারা। রেড হেডেড গিজ, সাইবেরিয়ান রাজহাঁস দুধ সাদা। দেবী সরস্বতী বুঝি এদেরই পিঠে চড়েই ধরাধামে আসেন। ছাইরঙা রাজহাঁস তারা অত বড় হয় না। অস্ট্রেলিয়ান রাজহাঁস কালো, লাল মাথা, এতই বড় যে পাখি বলে মনেই হয় না। মানুষ সরোবর থেকে নীল পদ্ম রেণু গায়ে মেখে উড়ে আসে পিঙ্ক হেডেড পোচার্ড। ছোট পাখিদের মধ্যে কত রকম স্নাইপ মানে কাদা খোঁচা, স্নিপেট, কার্লু, স্যান্ডপাইপার, টার্ন, সিগাল ইত্যাদি ইত্যাদি। অথচ সিগাল, টার্ন, স্যান্ডপাইপার ইত্যাদিরা সমুদ্রেরই পাখি। তারা কেন যেই মেঘমালা পাহাড় শ্রেণী আর হাতি গির্জা পাহাড় শ্রেণীর মধ্যবর্তী
দিগন্তলীন ঝিল্লিকা বিলে চলে আসে প্রতি বছর কে জানে, কোন দেশ থেকে আসে তাই বা কে জানে। জানা যে যায় না তা নয়, কিন্তু প্রকৃতি এবং প্রকৃতির পশু পাখিদের প্রতি ভিখারি পণ্ডার ঔৎসুক্যটা প্রকৃতিবিদের নয়, কবির। বেশি জানা আর প্রকৃতির স্বাভাবিকতার উপর খবরদারি করাটা ভিখারির কাছে সমার্থক। মানুষেরই সর্বজ্ঞ হবার সাধনার মধ্যেই যে মানুষের সর্বনাশ নিহিত আছে সে বিষয়ে ভিখারির কোনো সন্দেহ নেই। কিন্তু নৃসিংহ অন্যরকম। প্রকৃতির প্রতি তার ঔৎসুক্য প্রকৃতিবিদের, নৃতাত্ত্বিকের। সে মাঝে মাঝেই বড় ছুটি পেলে ঝুঝুরু গ্রামে চলে যায়। ওই গ্রামের বাসিন্দা খন্দদের সম্বন্ধে অনেক পড়াশোনা করেছে নৃসিংহ। তাদের রূপকথার গল্প যখন করেন নৃসিংহ ভিখারির কাছে, তখন তা শুনতে শুনতে ভিখারি যেন অন্য এক জগতে চলে যায়। পাখিদের সম্বন্ধে, মাছেদের সম্বন্ধে, পাহাড় পাথর গাছগাছালি সম্বন্ধে নৃসিংহ অনেক কিছুই জানে। ওর জিজ্ঞাসা সর্বগ্রাসী। গত মাসে 200 বছর আগে কটক শহরের পয়ঃ প্রণালীর ম্যাপ সমেত একটি বই নিয়ে এসেছিল। ভিখারি ভাবে, কে জানে নৃসিংহ এত জেনে কি করবে। মানুষের মস্তিষ্ক যদি তথ্যে আর জ্ঞানেই কানায় কানায় ভরে ওঠে, তবে মানুষ কল্পনা করবে মস্তিষ্কর কোন অংশ দিয়ে। আলো ক্রমশ কমে আসছে। হারিবন্ধু মুসুরের ডালে কালো জিরে কাঁচা লঙ্কা সম্বার দিল। পুরো ঝিল্লিকা বিলের জলই যেন এই সম্বারের গন্ধে মাখামাখি হয়ে গেল। বিলের মাঝামাঝি গিয়ে চারদিকে তাকালে বোঝা যায় যে চারদিকের দিগন্তই ডুবে যায় বিলে। চাঁদ উঠছে এখন পূব দিগন্তে জলের মধ্যে থেকে, আর সূর্য ডুবছে পশ্চিমে। পশ্চিম দক্ষিণের বিল ঘেঁষা ন্যাড়া পাহাড় একটা, তার উপরে চাঁদ ঠাকুরানীর মন্দির। ছোট নৌকা নিয়ে মাছ ধরতে আসা জেলেরা বা কেউটোরা এই চাঁদ ঠাকুরানীর মন্দিরে পুজো দেয় প্রতি পূর্ণিমার রাতে। আর সূর্য মন্দিরও আছে ছকমানিনীর পথের বাঁদিকে, তাললেরি পাহাড়ের উপরে। কে জানে চাঁদ সূর্যের মধ্যে কি কথা হয়। নৃসিংহ ভিখারিকে বলে, চাঁদে বুট পায় মানুষ হেঁটে বেড়াচ্ছে, আর তুই এখনো চাঁদ নিয়ে কাব্য করিস? ছি। ভিখারি বলে, চাঁদ তো আছে আমাদের শিরাধমনীতেই, নইলে পূর্ণিমা অমাবস্যাতে বুড়ো বুড়িদের বাত বাড়ে কেন? তারপর বলে, অঙ্কটা অত সোজা নয়। তোর চাঁদে হাঁটুক আমেরিকান অ্যাস্ট্রোনটরা বুট জুতো পরে, আমার চাঁদে এখনো চাঁদের মা বুড়ি বসে চরকা কাটে। বেশি জানতে চেয়েই তোরা সর্বনাশ করলি। নৃসিংহ হেসে বলে, জানিস না কি যে একদিন মানুষ নিজেই বাস করবে চাঁদে? ভিখারি বলে, তা তো করবেই। গিনিপিগের মতো, শুয়োরের মতো বংশবৃদ্ধি না করলে এই ছোট্ট পৃথিবীতেই আমাদের যথেষ্টই কুলিয়ে যেত। তাছাড়া যদি কখনো মানুষ চাঁদে অথবা সমুদ্রের নিচেও বাস করে, তবুও মানুষ মানুষই থাকবে। মানে প্রেম থাকবে, অপত্য থাকবে, মায়া দয়া করুণা সহমর্মিতা সবই থাকবে। থাকবে ঘৃণা, থাকবে হৃদয়ংসা, রাগ এবং ঈর্ষাও। আর দাম্পত্য হয়তো ততদিন আর থাকবে না, কিন্তু অপত্য অবশ্যই থাকবে। অপত্য স্নেহ পশুদের মধ্যেও প্রবল। মানুষের মধ্যে যেদিন তা থাকবে না আর, মানুষ সেদিন মনুষ্যতর জীবে পর্যবসিত হবে। নৃসিংহ নাক টেনে জলের ঘ্রাণ নিল। গন্ধ পেলি কি তার? পায়ের আওয়াজ? ভিখারি বলল, কার? বসন্তের। বসন্তের গন্ধ তো বন পাহাড় প্রান্তরে পাওয়া যায়। গাছের গায়ের গন্ধে, ফুলের পাতায়, জলেও কি তা পাওয়া যায়? যায় বই কি, পাওয়া যায় জলের গন্ধে, বোঝা যায় মাছের চলনে, দেখা যায় পাখির উড়ানে। বসন্ত আসছে পৃথিবীতে, আর তার হাতে হাত রাখবে না এমন কি কেউই আছে? তাহলে আসছে বসন্ত। নৃসিংহ বলল, কি যেন নাম তোর প্রেমিকার? নিয়া না? ভিখারি চুপ করেই রইল। আগুন পাড়া মেয়ের নাম তো আগুনই হওয়া উচিত। নিয়া, কি চমৎকার! নিয়া সৎপতি। আছে সে কেমন রে? অন্য কথা বল, ভিখারি বলল। তারপর বলল, সেই বইটার কথা বল। গত মাসে যখন এসেছিলিস তখন যে বইটার কথা বলেছিলি, কি যেন নাম? সবই ভুলে যাই, চাষা লোক তো। স্যার জেমস ফ্রেজারের সেই বইটার কথা বলছিস তো? হ্যাঁ, দেখ বইটা আমার কাছেও ছিল, বাবার কেনা, বাবার খুব প্রিয় বই ছিল। পড়ব করেও কিন্তু কখনো পড়া হয়ে ওঠেনি। ভালোবেসে ডিএমকে পড়তে দিলাম, মেরে দিল। কি বলবো বল?
যাকগে, বই চোরের কোনো পাপ হয় না, তাদের কোনো জাতপাতও নেই। বই চোর ইজ বই চোর, সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই হোক কি দাগি আসামি। তা ঠিক। তা বল বইয়ের নামটা। দ্য গোল্ডেন বুক। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে বসবো। রাত যখন গভীর হবে, পাখিরা তাদের নিজ নিজ ডানায় ঠোঁট গুজে ঘুমিয়ে পড়বে, জলের নিচে মাছেরা ঘুমোবে, ঘুমোবেন চাঁদ ঠাকুরানী, তখনই বলবো। ওই বইয়ের কথা তখনই বলা ভালো। যা ভালো বুঝিস, ভিখারি বলল। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।